কাশিমপুর গাঁয়ে পটাইয়ের চায়ের দোকানে রোজ সন্ধ্যায় আড্ডা বসে। মিলন, রবি, সুজন রোজকার মতন সেদিনও গরম চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে গল্প করছিল। এবার শীতটা বেশ জাঁকিয়ে পড়বে বলে মনে হচ্ছে, কি বল? হ্যাঁ, গত অগ্রহায়ণেও হেব্বি ঠান্ডা পড়েছিল। রানার বিয়ে ছিল এই সময়, মনে আছে কত আনন্দ করেছিলাম আমরা? হ্যাঁ ভাই, বিরাট মজা করেছিলাম সবাই। কিন্তু এইবার অগ্রহায়ণ শেষ হতে চলল, তবু একটাও নেমন্তন্ন জুটলো না কপালে। তা যা বলেছিস, কতদিন কবজি ডুবিয়ে বিয়ে বাড়িতে খাওয়া হয় না। ওদের কথাবার্তা চলতে চলতেই পটাইয়ের দোকানে এসে হাজির হন সবার প্রিয় শৈলদাদু। আরে আরে শৈল দাদু যে, আজ এত দেরি করলে যে? আর কোষ নে, শেষ বেলায় খানিক চোখ লেগেছিল। উঠে দেখি চারিদিক অন্ধকার। তারপর সন্ধ্যানিক করে আস্তে আস্তে দেরি হয়ে গেল আজ। এর মধ্যে পটাই এসে গরম গরম চা দিয়ে যায় শৈলদাদুকে। চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে দাদু জিজ্ঞাসা করলেন, চা, সেই শীতের সন্ধে কি নিয়ে গল্প করছিলি তোরা সব? ওই গেল অগ্রহায়ণে রানার বিয়েতে কত মজা করেছিলাম, কত কি খাওয়া দাওয়া হয়েছিল। আর এবার কোনো নিমন্ত্রণ নেই, জুটলো না কপালে, এইসব কথাই বলছিলাম। আরে বাবা, রানার বিয়ে হয়েছে তা 1 বছর হয়েও গেল। সময় কত দ্রুত চলে যায়। আর এই অগ্রহায়ণে বিয়ে বাড়ির কথা শুনলেই আমার একটা বিয়ের কথা খুব মনে পড়ে। কার বিয়ের কথা গো দাদু? তা দেশের বিয়ে নয়, ভূতের বিয়ে। ভূতের বিয়ে? বলো না দাদু, ঘটনাটা শুনি, কোনদিন তো শোনাওনি। আচ্ছা শোন তালি, সে আজ থেকে প্রায় বছর 30 আগেকার কথা। তখন আমি আনন্দপুর পোস্ট অফিসে চাকরি করি। আমাদের গায়ে একজন পুত থাকতো। নাম ছিল লকুর ভট্টাচার্য। জমি জমা খেতি বাড়ি কিছুই তেমন ছিল না তার। বউ আর 2টি আইবুড়ো মেয়ে নিয়ে কোনো রকম এদিক ওদিক যদমানি করে খুব কষ্টে সৃষ্টে দিন কাটাতো নকুল ঠাকুর। কে গো, কোনো কাজকর্মের খবর পেলা? দূর দূর, আর বলো না, কোনো খবরই বলো না। কেন, ওই সুবোধ পালের বাড়ির পুজোর কি হলো? কি আর হবে, ওরা বামুন পাড়ার রাখহরি ঘোষাল রে কাজটা নাকি দিয়ে দেছে। কিন্তু তুমি বললা যে সুবোধ নাকি তোমারে কথাতে রাখিছিল। আরে গিন্নি, মানুষের মন বদলাতে কতক্ষণ। রাখহরির সেলা চামুন্ডারা চারিদিকে ঘুর ঘুর করে, ওরা কোনো কাজ কাউরে করতে দেবে না, বুঝলা? তা এই যদি হয়, তবে আমাদের সংসার চলবানি কি করে? মেয়ে দুটোরে খাওয়াবো কি? সেই চিন্তায় চিন্তায় তো আমার পাগল হয়ে যাবার জোগাড় হয়েছে। কিছুতেই কোনো পথ দেখতে পাচ্ছি না। তুমিও তো চিন্তা করো না, ঈশ্বর আছেন। ঢের রাত হলো, তুমি দুটো খেয়ে একটু ঘুমো। আর আমার খাওয়া মেয়েরা খেয়েছে? হ্যাঁ, ওরা খেয়েছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। আচ্ছা, নিজের ভাতটাও বেরো, আমি আসতেছি।
এরপর খাবার খেয়ে শুয়ে পড়ে নকুল ঠাকুর। রাত বাড়তে থাকে, কিন্তু ওর চোখে ঘুম আসে না। ও মনে মনে ঠিক করে আগামীকাল কাজকর্ম জোগাড় করতে না পারলে ও আর ঘরে ফিরবে না। একেবারে ভোর ভোর ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে বউ মালতীকে ডাকে নকুল। সন্ধ্যার মা, ও সন্ধ্যার মা, শুনতেছ? আমি বেরোচ্ছি। এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ শুনি? আশেপাশের 2-4টে গায়ে যাব, দেখি কোনো কাজের জোগাড় জানতি করতে পারি কিনা। কিছু অন্তত মুখে দিয়ে যাও, খালি পেটে সারাদিন ঘুরলে তো মাথা ঘুরি পড়বা। না না, এখন কিছু খাবো নি। তুমি এক কাজ করো, একটা কাপড়ে বেঁধে একটু সিয়ে আর গুড় দিয়ে দাও, খিদে লাগলি খাবানি। আচ্ছা। এরপর নকুল ঠাকুর চিড়ে গুড়ের পুটুলি নিয়ে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল আশেপাশের গায়ে কাজ খুঁজতে। অফ, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, কোনো কাজের সন্ধান এখনো হলো না। তবে হাল চাললি চলবে না, আরো অনেক ঘুরতে হবে। এক কাজ করি, দুটো খেয়ে তারপরে গই। পথের ধারে একটা বাঁধানো বটতলায় বসে নকুল ঠাকুর চিড়ে গুড় খেতে শুরু করলো। এমন সময় বড় সড় চেহারার একজন লোক এসে হাজির হলো সেখানে। আচ্ছা, নকুল ঠাকুর আপনার নাম? নকুল ঠাকুর ভয় ভয় বললে, হ্যাঁ, আগে আমি নকুল ঠাকুর। লোকটা হেসে বললে, আরে আরে, ভয় পাবেন না ঠাকুর মশাই। আগামী পরশুদিন আমার মেয়ের বিয়ে, আপনাকে বিয়ে দিতে যেতে হবে। তা আপনারে তো ঠিক চিনলাম না। আপনার নাম কি? কোন গায়ে আপনার বাড়ি? আমার নাম রাম সিং, বাড়ি এই সোনার গায়ে। তা আপনি আমারে চিনলেন কিভাবে? আর আমি তো আপনার বাড়ি চিনি না, তবে যাব কিভাবে? সোনার গায়ে অনেকেই আপনারে চেনে, আমি তাদের থেকেই আপনার কথা শুনেছি। আর আমার বাড়ি যাবার জন্য আপনাকে কিছু ভাবতে হবে না, আমার লোক এসে আপনাকে সঙ্গে নিয়ে যাবে, আপনার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, তা যদি আয় তাইলে আমার জাতি কোনো অসুবিধা নাই। বেশ বেশ, তাহলে পরশুদিন আমার লোক এসে আপনারে নিয়ে যাবে। আর এই নেন, অগ্রিম এই টাকাটা রাখুন। আর একখানা কথা বলি, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছিলাম ঠাকুর মশাই, যে আপনার বাড়ি আনন্দপুর থেকে আমাদের সোনারগাঁ তো ঢের পথ। যদি আপনি রাজি থাকেন তো আগামীকাল সন্ধ্যের পর আমার লোক এসে আপনাকে নিয়ে যাবে। রাত্রে এই গরিবের বাড়িতে আহার নিদ্রা করে পরদিন বিয়ের কাজ সেরে আবার ফিরে আসবেন। আমার লোকই আপনাকে পৌঁছে দিয়ে যাবে, কোনো কষ্ট হবে না আপনার। তা দিয়ে যাবে তো, ঠিক আছে, তাই যাবো খানি। অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মশাই,
আমি আসি। এইটুকু কথা বলেই লোকটা যেন এক প্রকার অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। ও বাবা, কোথায় চলে গেল? তা যাই হোক, জয় মা, মঙ্গলময়ী মা আমার, তুমি মুখ তুলে চেয়েছো, কাজও এলো, সেই সঙ্গে অগ্রিম টাকাও এলো। লোকটাকে বেশ অবস্থাপন্ন ঘরের বলেও মনে হচ্ছে। যাই, এবার বাড়িতে গিয়ে গিন্নিরে সুসংবাদখানা দিই, আর এই অগ্রিম টাকাটা দিয়ে কিছু চাল আর ডাল কিনে নিয়ে যাই ঘরে। ঘরে পৌঁছতে পৌঁছতে নকুল ঠাকুরের বেশ অনেকখানি রাত হয়ে গেল। গিন্নি, ও গিন্নি, কই গেলা তুমি? শুনছ? এত সময় দেরি করলা যে? চিন্তায় চিন্তায় আমার পাগল হয়ে যাবার জো হয়েছিল। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন গো আমাদের দিকে, চেয়েছেন। ও মা, কি বলছো? কি কাজ পেয়েছো তুমি? তার বলি কি, নাও, এতে ডাল আর চাল আছে, ধরো। কাজও পাইছি, আর তার সঙ্গে অগ্রিম টাকাও। কও কি গো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সোনতালি, এরপর নকুল ঠাকুর সব কথা ওর স্ত্রী মালতীকে বলে। সব শুনে নকুল গিন্নি হতবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি তাহলে কাল কখন যাচ্ছ? বৈকাল তো লোক পাঠাবে কইলো। আচ্ছা, তাহলে এখন চাটনি খেয়ে শোগা। সারাটা দিন পেটে তো ভাত পড়েনি। হ্যাঁ হ্যাঁ, তাই দাও, তাই দাও, বেশ খিদা লাগিছে। এরপর তৃপ্তি করে খেয়ে দিয়ে নকুল ঠাকুর আরামের ঘুম দেয়। পরদিন সন্ধ্যের আগেই সেজে গুজে ফতুয়া আর উড়ুনি গায়ে দিয়ে তৈরি হয়ে নকুল ঠাকুর বসে রইল তার বাড়ির বাইরের দাওয়ায়। তখন প্রায় সন্ধে 7টা। এমন সময় একটা গরুর গাড়ি এসে থামল নকুল ঠাকুরের ঘরের সামনে। গাড়োয়ান গাড়ি থেকে নেমে খানিকটা দূরে দাঁড়িয়ে হাঁক পারল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এই যে আমি এইখানে। বাবু আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন, চলুন তালি যাওয়া যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো, আমি তো তৈরি অনেকক্ষণ। তালি গিন্নি, আমি আসি গিয়া, তোমরা সব সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা, সাবধানে যেও। নকুল ঠাকুর তাড়াতাড়ি করে কাপড় আর গামছা একটা পুটুলিতে বেঁধে নিয়ে উঠে পড়ল সেই গরুর গাড়িতে। গাড়িটা চলতে শুরু করলো। গাড়ির উপর ছাউনি দেওয়া। গাড়োয়ান বললে, ঠাকুর মশাই, আপনি গাড়ির মধ্যে শুয়ে পড়ুন, অনেকখানি পথ, সময় লাগবে ঢের। চাটাই আর মাদুর দুটোই পাতা আছে, আপনার কষ্ট হবে না। আমি ঠিক সময় আপনাকে ডেকে দেবো। আচ্ছা বাবা, তাই ভালো, আমি একটু জিরিয়ে নিই বরং। গাড়োয়ানের কথা শুনে নকুল গাড়ির ভেতর শুয়ে পড়ল। কিছু সময় পর তার দু চোখ লেগে আসলো। বেশ কিছুক্ষণ পর
গারোয়ানের ডাকে তার ঘুম ভাঙে। ও ঠাকুর মশাই, এবার উঠে পড়েন, আমরা এসে গেছি যে, ওঠেন। চোখ রগড়াতে রগড়াতে নকুল ঠাকুর গাড়ি থেকে নেমে দেখল জায়গাটা অচেনা। চারিদিকে বড় বড় গাছের জঙ্গল, সামনেই একটা পাকা বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে বাড়িটা একতলা, আলো জ্বলছে, তবে কেমন যেন প্রয়োজনের তুলনায় অনেক কম। নকুল দরজার কাছে যেতেই সেই ভারিক্কি গোছের লোকটা, যে কিনা বটতলায় গিয়ে তাকে অগ্রিম টাকা দিয়ে এসেছিল, সেই লোকটা এসে বললে, আরে আরে, আসুন আসুন ঠাকুর মশাই, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট হবে কেন? দিব্যি আপনার গরুর গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসেছি। তা বেশ বেশ, আসুন আসুন আমার সঙ্গে আসুন। লোকটা নকুলকে সঙ্গে নিয়ে একটা ঘরে ঢুকলো। ঘরে একটা সাদা চাদর পাতা আছে, দু তিনটে তাকিয়া বালিশও আছে, তবে আলো খুবই অল্প। নকুলকে সেই ঘরে বসিয়ে লোকটা চেঁচিয়ে বললে, ওরে কে আছিস? ঠাকুর মশাইয়ের হাত পা ধোয়ার জল এনে দে, সঙ্গে গরম গরম লুচি আর আলুর দম আর খান্দাসেক সন্দেশ সঙ্গে নিয়ে আয়। হাত মুখ ধুয়ে পেট পুড়ে খাওয়া দাওয়া সেরে নকুল ঠাকুর বিছানায় গেল ঘুমোতে। গভীর রাত, হঠাৎ ঘরের জানলায় টোকা দেওয়ার আওয়াজে নকুল ঠাকুরের ঘুমটা ভেঙে যায়। ও, এত রাতে ঘরের জানলাতে কে আবার শব্দ করে? ডাক দিয়ে দেখি একবার। কে রে? কে? সিং বাবু নাকি বাইরে? কে আছে ও বাইরে? কেডা? কেউ কোনো উত্তর দেয় না, কিন্তু আওয়াজটা বারংবার আসতেই থাকে। ধুর তারি, এত রাতে নিশ্চয়ই কোনো ছেলে ছোকরা ফাজলামি করছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলেই জানলা খুলতেই আতঙ্কে রক্ত হিম হয়ে যায় নকুল ঠাকুরের। তিনি দেখেন জানলার বাইরে উল্টো হয়ে বাদুরের মতো ঝুলছে রাম সিং। ভয়ঙ্কর তার চেহারা। হে কি, হে কি, হে আমি কি দেখি? হে যে রাম সিং, কিন্তু এ কি ভয়ঙ্কর রূপ তার! হে কি রূপ! আমি কি চোখে ভুল দেখতেছি নাকি? নাকি আমার মাথাখানাই খারাপ হয়ে গেল? না 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 না, এইখানে বসে থাকলে আর হবে না। রাম সিং রে দেখি একবার শুধুই। হে কি দেখলাম, হে কি দেখলাম আমি! এসব বলতে বলতেই তড়িঘড়ি এসে ঘরের দরজাটা খোলে নকুল ঠাকুর। কিন্তু দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় নকুল ঠাকুরের। তিনি দেখেন বাইরে অদ্ভুত চেহারা সব ছায়া মূর্তিরা, কেউ ভেসে বেড়াচ্ছে, কেউ ঝুলে রয়েছে, আবার কেউ বা জন্তুর মতো চার পায়ে হেঁটে বেড়াচ্ছে এদিক ওদিকে। এমন সময় হঠাৎ করে তার কানে আসে একটা গলার আওয়াজ। কি ঠাকুর মশাই,
অবাক হচ্ছেন? নকুল ঠাকুর তাকিয়ে দেখেন তার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং রাম সিং। তার চেহারা তখন আগের মতোই স্বাভাবিক। থতমত খেয়ে ঠাকুর মশাই বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই ঠাউর করতে পারছি না মশাই। হে, এসব কি হচ্ছে এখানে? কোথায় এসে পড়লাম আমি? কোথায় এসে পড়লাম? আমাদের দেখে আপনার ভয় করাটা খুব স্বাভাবিক ঠাকুর মশাই। আসলে আপনি এখন সব মৃতে আত্মাদের সঙ্গে রয়েছেন। আমরা এখানে কেউ জীবিত নই। তার মানে আপনি আমারে মারবেন বলে এখানে ধরে আনিছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আরে না না ঠাকুর মশাই, আমরা ভূত হতে পারি, কিন্তু জীবিত মানুষের মতো ভয়ঙ্কর নই। কাউকে মেরে কারোর ক্ষতি করি না। আপনারা এখানে বিয়ের কাজের জন্যই আনা হয়েছে। তো কার বিয়ে হবে এখানে? সবতে ভূত, ভূতের বিয়ে? সে কি কথা? কেন করছেন এসব? কেন করছি তাহলে শোনেন বই। আমরা ছিলাম সব জেলে বাগদি। আমাদের এখানকার এক বাগদি ঘরের ছেলে মংলু ভালোবেসেছিল বামুন পাড়ার চৌধুরী মশাইয়ের নায়েবের মেয়ে তাপসীরে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওদের দুজনের অজান্তেই ওদের সব কথা নায়েবের কানে পৌঁছয়। রাগে আগুন নায়েব এই অপমান সহ্য করতে না পেরে এক চরম সিদ্ধান্ত নেয়। মংলু আর তাপসীর বিয়ে দেওয়ার নাম করে আমাদের সোনার গায়ে এসে লোক দিয়ে আগুন লাগিয়ে ছারখার করে দেয় পুরো সোনার গা।